বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে ইভিনিং ক্লাস মেডিসিনের আমি এখন শুরু করতে যাচ্ছি। মেডিসিনে আমাদের সপ্তাহে 2 দিন ইভিনিং ক্লাস হবে। আজকে আমি নিব, আরেকদিন সম্ভবত মঙ্গলবারে ইভিনিং 7টা থেকে 7:30 যিনি নেবেন তিনি টাইম জানাবেন। আর প্রত্যেক দিন সকালে আমাদের ক্লাস শুরু হবে, প্রত্যেকদিন সকালে 9টায় ক্লাস শুরু হবে মেডিসিনে। প্রত্যেকদিন সকালেই মেডিসিনের ক্লাস শুরু হবে। তো আমাদের সকালে আমরা ভাগ করে বিভিন্ন টপিক নিয়ে বিভিন্নজন টিচার আমরা আলোচনা করব। আর ইভিনিংয়ে ইউজুয়ালি আমরা বোর্ড কোয়েশ্চেন, যেগুলো বোর্ডে স্টুডেন্টরা মানে ফেস করে টিচারদের, সেগুলো নিয়ে ইভিনিংয়ে আমরা বেশিরভাগ সময় আলোচনা করার চেষ্টা করব। আমার কথা যদি শোনা না যায়, তাইলে সাউন্ডে যদি কোনো প্রবলেম হয়, তাইলে আমি স্টুডেন্ট অথবা যারা দেখছেন তাদের রিকোয়েস্ট করব একটু কমেন্টে বলার জন্য যে আমার সাউন্ড শোনা যাচ্ছে কি না। কারণ সকালে আমরা দেখেছি আমাদের মামুন স্যার ক্লাস নিয়েছিলেন, ওনার সাউন্ডে কিছু প্রবলেম হয়েছিল শুনতে। যেহেতু আমাদের নতুন ক্লাস শুরু হয়েছে, আমাদের একটু প্রবলেম হচ্ছে। এখনও তো আমরা সিস্টেমটাতে অভ্যস্ত না। 2-1 দিন গেলে ইনশাল্লাহ আস্তে আস্তে করে আমরা যেটা ভালো, জুম অথবা ফেসবুক লাইভ যেটা ভালো সেটাতে আমরা ক্লাস কন্টিনিউ করব। এখন আমরা ট্রায়াল বেসিসেই করতেছি, আমরাও অভ্যস্ত হচ্ছি। আমরাও সবাই এই ব্যাপারগুলো ইউজ করে অভ্যস্ত না। যেমন আমি কখনো ফেসবুক লাইভ আগে ইউজ করি নাই, মামুন স্যারও করেন নাই। সো আমরা দেখছি কোনটা বেটার এবং কোনটাতে বিভিন্ন জিনিস শেয়ার করা যায়। আমি দেখছি হাসান মোহাম্মদ নাভিন ওয়াচিং। তুমি কি আমার সাউন্ড শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে কি না আমার সাউন্ড? হাসান মোহাম্মদ নাভিন, সাউন্ড যদি প্রবলেম হয় আমি আশা করছি আমাকে কমেন্টের মাধ্যমে জানানোর জন্য। আর কেউ এখনও জয়েন করেছি কি না আমি জানি না। এখন আমাদের যেহেতু আমরা ইভিনিংয়ে বেশিরভাগ সময় বোর্ড কোয়েশ্চেনগুলো ডিসকাশন করব, আমার ইচ্ছা আজকে আমি রেসপিরেটরি সিস্টেম, যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা সিস্টেম, বোর্ডে অনেক কিছু জিজ্ঞেস করা হয়, সেইটা ডিসকাস করার আমার ইচ্ছা। যদি কেউ কিছু বুঝতে না পারে, যেহেতু ফেসবুক লাইভ একটা ওয়ান ওয়ে, তাকে আমি, কেউ যদি কিছু বুঝতে না পারে, আমি রিকোয়েস্ট করছি সবাইকে একটু করতে, যাতে মেসেজের মাধ্যমে কমেন্ট সেকশনে জানানোর জন্য। পরে আমি পরবর্তী ক্লাসে আমি এগুলো ডিসকাস করার একটু চেষ্টা করব। আর কি মাত্র কি একজন, না আমি নাকি আর কেউ জয়েন করেছে কিনা আমি জানি না। রেসপিরেটরি সিস্টেমে অনেক কিছু আছে। প্রথমে একদম বেসিক থেকে আমি শুরু করতে চাই যে বোর্ডে কী কী জিনিস রেসপিরেটরি সিস্টেমে ডিসকাস করা হয়। বোর্ডে প্রথমে রেসপিরেটরি সিস্টেমে যে জিনিসটা সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয়, রেসপিরেটরি সিস্টেমে আমরা এক্সাম মানে শর্ট কেস বা লং কেস রেসপিরেটরি সিস্টেমে আমরা যে সিকোয়েন্সে এক্সাম করি, প্রথমে আমরা ওইগুলা মাথায় রাখতে হবে। যেমন আমরা যে সিস্টেমে এক্সাম করি, মানে ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কাল্টেশন, এই সিকোয়েন্সটা মনে রাখলে আমাদের জন্য খুব ইজি হবে রেসপিরেটরি সিস্টেমের যে কোনো প্রশ্ন আনসার করা। বিশেষ করে এক্সামের রিলেটেড অনেক কিছু জিজ্ঞেস করা হয়, যেমন বিভিন্ন ফাইন্ডিং জিজ্ঞেস করা হয়। ইন্সপেকশনে কী পাওয়া যায়, ইন্সপেকশন, পালপেশনে কী পাওয়া যায়, পারকাশনে কী পাওয়া যায়, অস্কাল্টেশনে কী পাওয়া যায়। সো আমাদের এই এক্সামের সিকোয়েন্সটা, রেসপিরেটরি সিস্টেমে এক্সামের সিকোয়েন্সটা মনে রাখার জন্য প্রথমে যেটা মনে ইন্সপেকশনে আমরা কী কী দেখি, বেসিক্যালি জাস্ট একটু শর্টকাট আলোচনা করব। ইন্সপেকশনে আমরা রেসপিরেটরি সিস্টেমে দেখি, প্রথমে দেখি হচ্ছে ওভারঅল সাইজ অ্যান্ড শেপ অফ দ্য চেস্ট ওয়াল, তারপরে হচ্ছে সাইজ অ্যান্ড শেপ অফ দ্য চেস্ট ওয়াল, তারপরে এনি ডিফর্মিটি, এনি স্কার মার্ক, এনগর্জ ভেইন ভিজিবল, মানে চোখে ইন্সপেকশন মিনস চোখে যা দেখা যায়। যেহেতু আমাদের রেসপিরেটরি সিস্টেম, সেহেতু আমরা চেস্ট
রেসপিরেটরি সিস্টেমে আমরা চেস্টের অংশে যতটুকু চোখে দেখা যায় সেটা আমরা দেখি আর কি, সাইজ অ্যান্ড শেপ, ডিফর্মিটি, স্কার মার্ক, ইনক্লুডিং সার্জিক্যাল এবং নন সার্জিক্যাল যে কোনো স্কার মার্কে লোকেশন অনুযায়ী থোরাসিক ক্যাভিটিতে কোনো সার্জারি হয়েছে কিনা সেইটা বোঝা যায়। তারপরে এনগর্জ ভেইন, তারপরে হচ্ছে গিয়ে অ্যাবনর্মাল হেয়ার ডিস্ট্রিবিউশন, সাইজ অ্যান্ড শেপের মধ্যে অনেক ধরনের অ্যাবনর্মালিটি আছে, ওগুলোতে আমি যাব না, এগুলো যখন এক্সামিনেশন যে স্যার বা টিচার পড়াবেন উনি ডিসকাস করবেন। তো এগুলো হচ্ছে চেস্ট মুভমেন্ট, এগুলো হচ্ছে রেট অফ রেসপিরেশন, এই পয়েন্টগুলো আমরা ইন্সপেকশনে দেখি। পালপেশনে আমরা ইউজুয়ালি 4টা পয়েন্ট দেখি। পালপেশনে প্রথমে পজিশন অফ দ্য ট্রাকিয়া, পজিশন অফ দ্য ট্রাকিয়াতে ট্রাকিয়া ইউজুয়ালি সেন্ট্রালি থাকে, কোনো এক সাইডে ডেভিয়েটেড হইল কিনা রাইট অথবা লেফট, এইটার জন্য আমরা পজিশন অফ দ্য ট্রাকিয়া দেখি। সেম সাইডে কেন যায়, অপোজিট সাইডে কেন যায়, সেগুলো ম্যাক্লোয়েডের লিস্ট আছে, আমরা একটু পরে সেগুলো আলোচনা করব। তাহলে পজিশন অফ দ্য ট্রাকিয়া 1 নম্বর পয়েন্ট হচ্ছে পালপেশনে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পজিশন অফ দ্য অ্যাপেক্স বিট। অ্যাপেক্স বিট এমনিতে আমরা লেফট সাইড লোকেটেড থেকে জানি, তো লেফট সাইডে লেফট 5th ইন্টারকোস্টাল স্পেসে ইউজুয়ালি থাকে। তো এইটা একটু ডিসপ্লেস হয়ে নেমে গেল কিনা, একটু মিডিয়ালি চলে আসলো কিনা সেইটা আমরা দেখি। সেটি ট্রাকিয়ার পজিশনের মধ্যেই সেম সাইডে নাকি অপোজিট সাইডে একটু পুলিং হইলো কিনা সেটা দেখার জন্য। তাইলে প্রথম নম্বর পয়েন্ট পালপেশনে পজিশন অফ দ্য ট্রাকিয়া, 2 নম্বর হচ্ছে পজিশন অফ দ্য অ্যাপেক্স বিট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা যেটা চেস্ট এক্সপান্সিবিলিটি, চেস্টটা এক্সপান্ড দুইয়ের সাথে সমান মতো করে কিনা, ইন্সপিরেশন এবং এক্সপিরেশনে গ্যাপ হয় কিনা, আমরা এরকম 2 হাতে থাম দিয়ে চেস্ট এক্সপান্সিবিলিটি দেখি। ইন্সপিরেশন এবং এক্সপিরেশনে গ্যাপটা মেজার করি রাফলি, যদি কোনো এক সাইডে রেস্ট্রিক্টেড নাকি বাইল্যাটারালি রেস্ট্রিক্টেড সেটা আমরা দেখি। তাহলে 3 নম্বর পয়েন্ট হচ্ছে চেস্ট এক্সপান্সিবিলিটি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ভোকাল ফ্রেমিটাস। ফ্রেমিটাস হচ্ছে হাত দিয়ে, হাতের এই আলনার বর্ডার অফ দ্য হ্যান্ড দিয়ে আমরা 3 করে রুগী বলবে 3 এবং হাত দিয়ে আমরা বিভিন্ন ইন্টারকোস্টাল স্পেসে হাত রাখবো এবং ভাইব্রেশনটা হাত দিয়ে ফিল করব, সেইটা বলে ভোকাল ফ্রেমিটাস। তাইলে ভোকাল ফ্রেমিটাস এবং ভোকাল ফ্রেমিটাসটা আমরা যেটা মানে ইনক্রিজ নাকি নর্মাল নাকি ডিক্রিজ সেটা আমরা 2 সাইডে কম্পেয়ার করব। সেটা 3 লাইনে আমরা করি, মিড ক্লেভিকুলার লাইনে ফ্রন্টে, মিড এক্সিলারি লাইন, ল্যাটারাল চেস্ট ওয়ালে, পিছনে করি প্যারা ভার্টিব্রাল এবং ইনফ্রা স্কেপুলার লাইনে। তাইলে ইন্সপেকশনের পরে পালপেশনে আমরা 4টা জিনিস দেখি, পজিশন অফ দ্য ট্রাকিয়া, পজিশন অফ দ্য অ্যাপেক্স বিট, পজিশন অফ চেস্ট এক্সপান্সিবিলিটি আর ভোকাল ফ্রেমিটাস। তারপরে থাকি হচ্ছে তারপরে থাকে পারকাশন। পারকাশনে আমরা জাস্ট হাত দিয়ে পারকাস করবো। পারকাস কীভাবে করতে হয় এটা এক্সামিনেশন, এখানে যারা স্টুডেন্ট তারা সবাই অলরেডি পারকাশন করতে হয় কীভাবে সেটা জানে, তো আশা করছি সেটা তারপরেও আবার দেখানো হবে। আমি জাস্ট পারকাশনে কী ফাইন্ডিং সেটা আমরা পারকাশন নর্মালি, পারকাশন মানে ঢোলের মতো আওয়াজ করা একটা সাউন্ড আমাদের চেষ্টা হয়, সেটা করে রেজোনেন্ট ড্রামের মতো ড্রাম লাইক আওয়াজ হাত দিয়ে যখন আমরা পারকাস করি, রেজোনেন্ট নর্মাল। এখন এটা হাইপার বেড়ে গেল কিনা আওয়াজ, ডাল মানে কমে গেল বা ইম্পেয়ার্ড, আর হাইপার রেজোনেন্ট মানে আওয়াজটা বেশি ঠাস ঠাস করে বড় বড় করে শব্দ হওয়াকে বলে হাইপার রেজোনেন্ট। ঠিক আছে, তাইলে এই যে হাইপার রেজোনেন্ট যখন হয় কখন হয় এবং রেজোনেন্ট কখন হয়, রেজোনেন্ট হচ্ছে নর্মাল এবং ডাল বা ইম্পেয়ার্ড কখন হয় সেগুলো আমরা একটু পরে ডিসকাশন করতে আসবো। তাইলে চেস্ট রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশনের 3 নম্বর পয়েন্ট হচ্ছে পারকাশন। লাস্টের পয়েন্ট রেসপিরেটরি সিস্টেম হচ্ছে অস্কালটেশন। অস্কালটেশনে তাইলে আমরা কি কি জিনিস দেখি? অস্কালটেশনে আমরা প্রথমে যে দেখি ব্রেথ সাউন্ড, সাউন্ড অফ দ্য ব্রেথের আমরা যে শ্বাস নিচ্ছি সেটা আমরা স্টেথোস্কোপ দিয়ে দেখি ব্রেথ সাউন্ড নর্মাল নাকি অ্যাবনর্মাল। অনেকগুলো আছে, সেগুলো আমরা একটু পরে ডিসকাস করবো। তাহলে ব্রেথ সাউন্ড
নর্মাল নাকি অ্যাবনর্মাল। নর্মাল ব্রেথ সাউন্ড কি হয়? নর্মাল ব্রেথ সাউন্ডের নাম হচ্ছে ভেসিকুলার ব্রেথ সাউন্ড। ভেসিকুলার ব্রেথ সাউন্ড হচ্ছে নর্মাল। এইটা হচ্ছে ইন্সপিরেশন একটু বেশি, এক্সপিরেশন একটু কম। যদি 5 সেকেন্ড একটা ব্রেদিং সাইকেল আমরা ধরি, তাইলে ইন্সপিরেশন হচ্ছে 3 সেকেন্ড এবং এক্সপিরেশন হচ্ছে 2 সেকেন্ড। মানে ইন্সপিরেশন আমরা শ্বাস নেই একটু লম্বা করে, নর্মালি শ্বাস নেই একটু লম্বা করে, এক্সপিরেশন একটু ছোট করে দেই আর কি, ছাড়িটা আমরা একটু ছোট করে 2 সেকেন্ড, এটা হচ্ছে নর্মাল। তাইলে আমরা অসকালটেশনে ব্রেথ সাউন্ডটা স্টেথোস্কোপ দিয়ে বিভিন্ন ইন্টারকোস্টাল স্পেসে স্টেথোস্কোপ রাখি। প্রথমে দেখি আমরা ব্রেথ সাউন্ড এবং সাথে আমরা যেটা দেখি এডেড সাউন্ড। এখন এডেড সাউন্ড আমরা কি দেখি? এডেড সাউন্ড দেখি রঙ্কাই এবং ক্রিপিটেশন মেইনলি। রঙ্কাই হচ্ছে ফ্লুট লাইক সাউন্ড, বাঁশির মতো একটা শব্দ হয়, বিশেষ করে সিওপিডি এবং এজমা রোগীর ক্ষেত্রে মেইনলি আমরা রঙ্কাইটা শুনি। ফ্লুট লাইক রঙ্কাই হচ্ছে যে স্টেথোস্কোপ দিয়ে বাঁশির মতো একটা শব্দ হয়, এরকম শীষ দিলে যেরকম হালকা করে একটা শব্দ, সেটাকে বলে রঙ্কাই, যেটা আমরা স্টেথোস্কোপ দিয়ে শুনি। আর অনেক সময় স্টেথোস্কোপ ছাড়াও শোনা যায়। রোগী যখন বেশি খারাপ হয়ে যায়, রোগীর পাশে গেলে দেখা যায় এরকম নিচে, সেটাকে বলে হুইজ, যেটা উইদাউট স্টেথোস্কোপই শোনা যায়। এটা এডেড সাউন্ড, কিন্তু নর্মাল ব্রেথ সাউন্ডের সাথে এডেড এক্সট্রা সাউন্ড। তাইলে রঙ্কাই যেটা উইথ স্টেথোস্কোপ, এই ফ্লুট লাইক সাউন্ড যদি উইথ স্টেথোস্কোপ শোনা যায় সেইটারে বলে রঙ্কাই। আর যদি উইদাউট স্টেথোস্কোপ শোনা যায়, রুগীর পাশে গেলাম, স্টেথোস্কোপ আমি নিলাম না, অথবা রুগী নিজেই বলে আমার বাঁশির মতো শ্বাসের সাথে শব্দ হয়, তাইলে সেটাকে বলে হুইজি ব্রিদিং। সেটা একটা এডেড সাউন্ড। এডেড সাউন্ড আরেকটা, সেটা হচ্ছে ক্রিপিটেশন বা ক্র্যাকেলস, দুইটাই আমরা ক্রিপিটেশনও বলি অথবা ক্র্যাকেলস বলি। ক্রিপিটেশন কি হয়? ক্রিপিটেশন হচ্ছে কর্কর শব্দ, পাতা, শুকনো পাতার উপর দিয়ে হেঁটে গেলে যে একটা সাউন্ড হয় কর্কর মতো শব্দ, সেইটাকে বলে ক্র্যাকেলস। ক্রিপিটেশনের অনেক কজ আছে, এর মধ্যে একটা আমরা জানি যে রেজলিউশন ফেজ অফ নিউমোনিয়া, মানে কনসলিডেশনের রেজলিউশন ফেজে ক্রিপিটেশন হয়। ফাইব্রোসিসে ক্রিপিটেশন পাওয়া যায়, ব্রঙ্কিয়েক্টেসিসে কোর্স ক্রিপিটেশন হয়, তারপরে ফাইব্রোসিসে হয়, তারপরে হার্ট ফেলিওরের বেজে আমরা ফাইন ক্রিপিটেশন, দুই ধরনের, ফাইন এবং কোর্স। তাইলে ক্রিপিটেশন এই জিনিসটাও এডেড সাউন্ড। তাহলে প্রথমে আমরা অসকালটেশনে শুনি ব্রেথ সাউন্ড, তারপরে শুনি এডেড সাউন্ড। অসকালটেশনের আরেকটা পয়েন্ট হচ্ছে ভোকাল রেজোনেন্স। আগে বলছিলাম আমরা ফ্রেমিটাস পালপেশনে হাতের এই জায়গা দিয়ে 3 বলবো, এই জায়গা দিয়ে শুনবো, সেটা ছিল ফ্রেমিটাস। আর ভোকাল রেজোনেন্স আমরা স্টেথোস্কোপ দিয়ে চেস্টের ইন্টারকোস্টাল স্পেসে রাখবো, আর রুগী বলবে 3 এই 3 বললে সাউন্ডটা বেশি শোনা যায় না, কম শোনা যায় না, নর্মাল শোনা যায়, সেইটাই হচ্ছে ভোকাল রেজোনেন্স। এই ভোকাল রেজোনেন্স হচ্ছে 3 বলবো, আর রুগীরা ভোকাল রেজোনেন্স দেখব এবং রুগীরা 3 বলবে, আমি তার সাউন্ডটা শুনবো। তাইলে আমরা রেসপিরেটরি সিস্টেমে কি পেলাম? ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন। ইন্সপেকশনে আমরা যেটা সবচেয়ে করি, ইন্সপেকশনে আমরা ইউজুয়ালি কি দেখি? চোখে দেখা যায় রেসপিরেটরি সিস্টেমে, যেমন সাইজ অ্যান্ড শেপ অফ দ্য চেস্ট। আমি আবার বলতেছি আর কি, যেহেতু স্টুডেন্টরা খুব বেশি এখন স্টার্ট হয় নাই, এখন মনে হয় 2-1 করে আসতেছে, তাইলে ইন্সপেকশনে আমরা চেস্ট রেসপিরেটরি সিস্টেমে ইন্সপেকশনে আমরা কি দেখি? রেসপিরেটরি সাইজ অ্যান্ড শেপ অফ দ্য চেস্ট, তারপরে এনি ডিফর্মিটি, চেস্ট ওয়ালের যে কোনো ডিফর্মিটি, তারপরে চেস্ট ওয়ালে এনি ডিফর্মিটি,
engorged vein, any abnormality, scar mark, যে কোনো স্কার মার্ক, ইভেন সার্জিক্যাল স্কার মার্ক, সব কিছুই আমরা চোখে, অ্যাবনর্মাল হেয়ার ডিস্ট্রিবিউশন, চোখে যা দেখা যায় তাই আমরা দেখি। সেটা রেসপিরেটরি সিস্টেম আমি আজকে ডিসকাস করছি, যারা নতুন এখন জয়েন করলো তাদের আমি বলি, ঠিক আছে? তাহলে রেসপিরেটরি সিস্টেমে ইন্সপেকশনে আমরা যা চোখে দেখা যায় সেটা সাইজ অ্যান্ড শেপ, চেস্টাল ডিফর্মিটি, স্কার মার্ক, এনগোর্জড ভেইন, তারপরে এনি অ্যাবনর্মালিটি, চোখে চেস্ট আমরা এক্সপোজ করতে হবে প্রথমে, সেগুলো আমরা এক্সামিনেশন নিয়ে, যেহেতু আজকে আমাদের ডিসকাশন না, আমাদের আজকের ডিসকাশন মূলত ভাইভাতে কী কী জিজ্ঞেস করে, বাট রাফলি আমরা বলছি আর কি। শর্ট কেস যখন আলোচনা হবে স্যার করবে তখন সেটা আবার আলোচনা হবে। তাহলে এগুলো আমরা ইন্সপেকশনে দেখি। পালপেশনে আমরা চারটা পয়েন্ট দেখি। পজিশন অফ দ্য ট্রাকিয়া, পজিশন অফ দ্য অ্যাপেক্স পিট, চেস্ট এক্সপান্সিবিলিটি, ভোকাল ফ্রেমিটাস। তাহলে চারটা পয়েন্ট ইন পালপেশন অফ রেসপিরেটরি সিস্টেম: পজিশন অফ দ্য ট্রাকিয়া, পজিশন অফ দ্য অ্যাপেক্স বিট, চেস্ট এক্সপান্সিবিলিটি, ভোকাল ফ্রেমিটাস। তারপরে হচ্ছে পারকাশন হচ্ছে কীভাবে করে ঢোলের মতো বাজায় সেটা স্যাররা পরে বলে দিবে। বাট পালপেশনে আমরা কী দেখি? আওয়াজ, রেজোনেন্স হচ্ছে নর্মাল আওয়াজ, সেইটার সাথে কম্পেয়ার করে হাইপার রেজোনেন্স নাকি ডাল নাকি ইম্পেয়ার্ড, এই জিনিসগুলো আমরা বলি। তারপরে হচ্ছে অস্কাল্টেশনে আমরা রেসপিরেটরি সিস্টেমে কী বলি, কী চাই আর কি শুনতে। প্রথমে ব্রেথ সাউন্ড, মানে একটা মানুষ শ্বাস নিবে বড় বড় করে এরকম করে, ব্রেথ সাউন্ডটা কীরকম, ব্রেথ সাউন্ডটা নর্মাল নাকি অ্যাবনর্মাল। অস্কাল্টেশনে আমরা দেখি প্রথমে ব্রেথ সাউন্ডের সাথে একই সময় আমরা এডেড সাউন্ড দেখি। এডেড সাউন্ড কী আছে? এডেড সাউন্ড মূলত হুইজ এবং ক্র্যাকেলস আছে। হুইজ এবং ক্র্যাকেলসের আরেকটা নাম ক্রিপিটেশন অনেকে বলে। তাহলে হুইজ আর ক্র্যাকেলস ব্রেথ সাউন্ডের সাথে শোনা যায় কি না। তারপরে ভোকাল রেজোনেন্স হচ্ছে আমরা অস্কাল্টেশনে শুনি। তিন রুগী বলবে, আমরা স্টেথো দিয়ে বিভিন্ন স্পেসে রাখবো, রেখে সাউন্ডটা কেমন শোনা যায়, বাড়তেছে নাকি কমতেছে। তাইলে সেটা হচ্ছে ভোকাল রেজোনেন্স হচ্ছে অস্কাল্টেশনের আলাদা একটা লাস্ট পার্ট, যেটা আমরা অস্কাল্টেশনে শুনি। তাইলে ইন্সপেকশন, পারকাশন, অস্কাল্টেশন, এই চারটা পয়েন্ট হচ্ছে রেসপিরেটরি সিস্টেমে। ইন্সপেকশন অল সিস্টেমে, যে কোনো সিস্টেম এক্সামিনেশন করতে গেলে ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কাল্টেশন, এই চারটা সিস্টেম আমরা আজকে মূলত বোর্ড ভাইভে নিয়ে আলোচনা করব। এই চারটা সিস্টেম আমাদের, এই চারটা জিনিস আমাদের জানা কেন দরকার? বোর্ড ভাইভা প্রথমে এগুলো দিয়েই স্টার্ট হয়, মানে বিভিন্ন ফিজিক্যাল ফাইন্ডিং অফ বিভিন্ন প্যাথোলজি। তো যখনই ফিজিক্যাল ফাইন্ডিং স্যাররা জানতে চাইবে, যেমন প্লুরাল এফিউশনের ফিজিক্যাল ফাইন্ডিং বলো, অস্কাল্টেশন বা ফিজিক্যাল ফাইন্ডিং বলে চারটা জিনিসই আছে। যদি স্পেসিফিক করে জানতে চায় যে অস্কাল্টেশন বলো, পালপেশন বলো, তাইলে আলাদা কথা। অথবা ফিজিক্যাল ফাইন্ডিং অনেক সময় রিটেনেও আসে, যে প্লুরাল এফিউশন, কনসলিডেশন, কোলাপস, নিউমোথোরাক্স, এই 4-5টা জিনিসই বেশি আসে। ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কাল্টেশন, এই চারটা জিনিস খুব স্পেসিফাই করে জানা থাকলে, কী পয়েন্টের আন্ডারে আমাদের পড়তে হবে জানা থাকলে স্যারদের আনসার করতে আমাদের পরীক্ষায় ইজি হয়। তাইলে এই চারটা জিনিস, এর জন্যই আমি এতক্ষণ ডিসকাস করছি যে আমরা কি চারটা জিনিস রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশনে লাগে। এই এক্সামিনেশনের জিনিসগুলো জানলে সেটা বোর্ডেও হেল্প হয়। বোর্ডে লং কেসে, শর্ট কেসে, সব কিছুতে, ইভেন রিটেনেও এই জিনিসগুলো আসে। তাইলে আমাদের কি জিনিস প্রথমে বোর্ডে প্রথমে কি জিনিস আসে? 4-5টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। যখনই যে কোনো, সব স্টুডেন্টদের আমি বলে দিচ্ছি, যখনই যে কোনো ক্লাস, মেডিসিন, সার্জারি, গাইনি, খাতা পাশে নিয়ে একটু বসার জন্য, এবং যে সাবজেক্টে ক্লাস হচ্ছে, যে বইটা পড়ানো হয়, যেমন মেডিসিনে আমরা ইউজুয়ালি ম্যাকলয়েড, তারপরে আবদুল্লাহ সালের লং কেস, শর্ট কেস, এইগুলো আমরা ফলো করি। 2-3টা বই হাতের কাছে রাখার জন্য,
যেটা যদি বলি সেটা নোট করার জন্য, প্লাস খাতা দু একটা টুকটাক জিনিস বললাম যেগুলো বইয়ে হয়তো অনেক ইলাবোরেট আছে, আমরা অত ইলাবোরেট চাই না, যেহেতু আন্ডার গ্রাজুয়েট আমরা টু দ্য পয়েন্ট চাই। সেইগুলো জিনিসগুলো একটু টুকে রাখলে স্টুডেন্টদের জন্য সুবিধা হয়। যেহেতু এখন সবাই বাসায়, রুগী এক্সামিনেশন এখনই সম্ভব না, থিওরিগুলো এখন আপ টু ডেট করে ফেলা ভালো। তারপরে যখন আল্লাহ যদি চায় করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, স্টুডেন্ট সবাই যখন আসবে তখন এক্সামিনেশনগুলো হাত পাকায় ফেললো, আর থিওরি জানা থাকলে তখন টাইম কম লাগবে। আর থিওরিটা যদি টোটাল গ্যাপ হয়ে যায় তাইলে প্রবলেম হয়ে যায় যে ওই সময় কাভার হয়তো আসার 1 মাসের মধ্যেই পরীক্ষার একটা ডেট পড়ে গেল, তখন কোন দিন আমি এক্সামিনেশন শিখবো, অনেকের আগে শিখা আছে বাট প্র্যাকটিস নেই, পুরো ভুলে গেছে, কোন দিন আমি এক্সামিনেশন শিখলাম, কোন দিন আমি থিওরি শিখলাম। তাইলে এখন যেহেতু বাসায় সবাই বসে বসে থিওরিগুলো আপ টু ডেট করে ফেললে, যেগুলো রিটেনে যা লাগে বা ভাইভাতে মুখস্থ যা বলা লাগে, এগুলো জানা থাকলে কলেজ খুলে গেলে, হসপিটাল খুলে গেলে সাথে সাথে এসে শুধু বাকিগুলো করে ফেললেই হলো। তো বোর্ডে যে কোনো প্রথম শুরু হয় রেসপিরেটরি সিস্টেমের বোর্ড ইউজুয়ালি শুরু হয় ফিজিক্যাল ফাইন্ডিং। খাতা সবাই ছোটো নোট খাতার মতো রাখাই ভালো, সব ক্লাসের জন্যই আমি বলছি। তাইলে কি কি জিনিস আমরা লিখবো না বলছি, মানে কী কী জিনিস স্যাররা চায়। প্রথমে রেসপিরেটরি সিস্টেমে ইউজুয়ালি প্রশ্ন করে যে কোনো ফিজিক্যাল ফাইন্ডিংস দিয়ে কোন ফিজিক্যাল ফাইন্ডিং বোর্ডে চায়। সে প্রথমে যে জিনিসগুলো চায় প্লুরাল ইফিউশন, যে কোনো একটা সাইড মেনশন করে দেয়, যে মেনশন দ্য ফিজিক্যাল ফাইন্ডিং অফ রাইট সাইডেড প্লুরাল ইফিউশন, মেনশন দ্য ফিজিক্যাল ফাইন্ডিং অফ লেফট সাইডেড কনসলিডেশন। এরকম একটা সাইড বলবে ফিজিক্যাল ফাইন্ডিং বলো। তাইলে সাইড কোনটা, রাইট অথবা লেফট, দুইটা সাইডই আছে, তো যে কোনো একটা সাইড পড়বে কী কী জিনিসের ফিজিক্যাল ফাইন্ডিং চায়, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। বেশি জিনিস না, প্লুরাল ইফিউশন, নিউমোথোরাক্স, কোলাপস, কনসলিডেশন, ফাইব্রোসিস। এই 4-5টা জিনিস শিখে ফেললে বেসিক জিনিস, যেটা রেসপিরেটরি সিস্টেমে বেসিক থিং, সেগুলো হয়ে যায়। তাইলে কী কী, প্লুরাল ইফিউশন, নিউমোথোরাক্স, কোলাপস, ফাইব্রোসিস, কনসলিডেশন। এই জিনিসগুলোর ফিজিক্যাল ফাইন্ডিং চায় স্যাররা, বোর্ডে সরাসরি জিজ্ঞেস করে ফিজিক্যাল ফাইন্ডিং বলো। ফিজিক্যাল ফাইন্ডিং মিনস আমি এক্সামিনেশন করে কোন ফাইন্ডিং পাবো। ফিজিক্যাল ফাইন্ডিং যদি ওভারঅল স্যাররা চায়, তাহলে ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কাল্টেশন, সব জিনিসগুলা লাগে। স্যাররা যদি বলো ফিজিক্যাল ফাইন্ডিং বলো, তাহলে 4টা জিনিসই বলতে হবে, ইন্সপেকশন থেকে স্টার্ট করতে হবে। আর যদি স্পেসিফাই করে বলে যে পারকাশন কী হয় প্লুরাল ইফিউশনে, তাইলে স্পেসিফিক সেই জিনিসটাই বলতে হবে যে প্লুরাল ইফিউশনের পারকাশনটা কী হবে। অনেক সময় স্পেসিফিক করে বলে ট্রাকিয়ার পজিশন কী হবে, রাইট সাইডে প্লুরাল ইফিউশন হবে, তাইলে ওইটা হচ্ছে আলাদা জিনিস যদি স্যার চায় যে। আর যদি ফিজিক্যাল ফাইন্ডিং বলে, রিটেনে পুরোপুরি ফিজিক্যাল ফাইন্ডিং আসে, যে পুরো ফিজিক্যাল ফাইন্ডিং অফ প্লুরাল ইফিউশন বা নিউমোথোরাক্স বা কনসলিডেশন। তো রিটেনে আসলে ফিজিক্যাল ফাইন্ডিং বলে ইন্সপেকশন, পালপেশন, হেডলাইন দিয়ে লিখাটা আমরা প্রেফার করি, ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কাল্টেশন। আর ভাইভাতে স্যার যেভাবে প্রশ্ন করে, যদি ইন্সপেকশন চাই শুধু ইন্সপেকশন, পালপেশন চাইলে পুরাটা, কোন সাইডে আসলে কী। এখন এই জিনিসগুলো আমরা ক্লাসে 3rd ইয়ার থেকেই শিখাই, যে ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কাল্টেশন। সাপোজ আমি একটা এক্সাম্পল, সবগুলো তো এখানে ক্লাসের টাইম শর্ট, সবগুলো এত ডিটেলস ডিসকাস করা সম্ভব না। প্রথমে যেটা আমি বলি, রাইট সাইডের, সাপোজ হচ্ছে গিয়ে রাইট সাইডের প্লুরাল ইফিউশন, ঠিক আছে, রাইট সাইডেড প্লুরাল ইফিউশন, স্যার বললো মেনশন দ্য ফিজিক্যাল ফাইন্ডিং অফ রাইট সাইডেড প্লুরাল ইফিউশন। প্রশ্ন ইউজুয়ালি এইভাবে শুরু হয় বোর্ডে, রেসপিরেটরি সিস্টেম যদি করে। তো রাইট সাইডেড প্লুরাল ইফিউশন যদি হয়, প্রথমে যেটা আমাদের বলতে হবে যে ইন্সপেকশনে আমি রাইট সাইডেড প্লুরাল ইফিউশনে আমি স্টার্ট ফ্রম ইন্সপেকশন। রাইট সাইডেড প্লুরাল ইফিউশন হইলে সাইজ অ্যান্ড শেপ এগুলোতে খুব বেশি চেঞ্জ হয় না, শুধু চেস্ট মুভমেন্ট রেস্ট্রিক্টেড অন রাইট সাইড। তাহলে ইন্সপেকশনে ফার্স্ট যে পয়েন্ট আমি বলবো, চেস্ট মুভমেন্ট রেস্ট্রিক্টেড অন রাইট সাইড, এইটা হচ্ছে মেইন পয়েন্ট ইন্সপেকশনে।
প্লুরাল ইফিউশনে আর তেমন ভেইন এনগোর্স থাকবে বা এগুলো হবে না। স্কার মার্ক থাকলে তো বললাম নিলে নাই, কিন্তু যেহেতু এটা আমি দেখতেছি না, আমি একটা ব্লাইন্ড স্যার একটা সিনারিও দিয়ে বললো রাইট সাইডের, তাইলে আমি একটা পয়েন্টই বলবো ইন্সপেকশনে প্লুরাল ইফিউশন রেস্ট্রিক্টেড, প্লুরাল ইফিউশন যদি রাইট সাইডে হয় চেস্ট মুভমেন্ট রেস্ট্রিক্টেড অন রাইট সাইড, তাইলে এটা হচ্ছে ইন্সপেকশনের পয়েন্ট। পালপেশনে কি বলবো আমি, রাইট সাইডে যদি প্লুরাল ইফিউশন থাকে পালপেশনে 4টা পয়েন্ট আছে। প্রথম পয়েন্ট পজিশন অফ দ্য ট্রাকিয়া, তাইলে রাইট সাইডে যদি প্লুরাল ইফিউশন থাকে আমরা জানি প্লুরাল ইফিউশন যদি বেশি হয় তাহলে অপোজিট সাইডে ট্রাকিয়া যায়, তাইলে ট্রাকিয়া শিফটেড টু স্লাইটলি লেফটে যাওয়ার কথা। যদি প্লুরাল ইফিউশন বেশি হয় তাইলে ট্রাকিয়া অপোজিট সাইডে চলে যাবে। তো যেহেতু রাইট সাইডে প্লুরাল ইফিউশন বলে দিছে স্যার, সেহেতু আমি বলবো ট্রাকিয়া শিফটেড টু লেফট। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট ইন পালপেশন। পালপেশনের 2 নম্বর পয়েন্ট পজিশন অফ দ্য অ্যাপেক্স বিট। তো অ্যাপেক্স বিট তো এমনিতেই লেফট সাইডে থাকে, আমরা জানি লেফট 5th ইন্টারকোস্টাল স্পেসে ইউজুয়ালি অ্যাপেক্স বিট থাকে। তো রাইটে যেহেতু প্লুরাল ইফিউশন আছে, সেহেতু লেফটে তো এমনিতেই অ্যাপেক্স বিট একটু ডিসপ্লেস হবে মিড লাইন থেকে। আমরা বলি অ্যাপেক্স বিট ইজ লোকেটেড এট দ্য লেফট, সাপোজ লেফট 5th ইন্টারকোস্টাল স্পেসই আছে, অ্যাপেক্স বিট ইজ লোকেটেড এট দ্য লেফট 5th ইন্টারকোস্টাল স্পেস ল্যাটারাল টু মিড ক্লেভিকুলার লাইন। যেহেতু রাইট সাইডে ইফিউশন ছিল ধাক্কা দিয়ে ল্যাটারাল করে দিছে, লেফট সাইডে একটু ল্যাটারাল টু মিড ক্লেভিকুলার লাইনে আরও ল্যাটারাল চলে গেছে অ্যাপেক্স, হার্টকে আরও ধাক্কা দিছে। রাইট সাইডের পানিটা প্লুরাল ইফিউশনটা হার্টকে ধাক্কা দিয়ে লেফটে আরও দূরে সরায় নিয়ে গেছে। তাইলে আমরা ট্রাকিয়াস বললাম লেফটে চলে গেল রাইট সাইডে প্লুরাল ইফিউশনের জন্য, আমরা অ্যাপেক্স বিটও একটু সরে গেল। তাইলে চেস্ট, এরপরের পয়েন্ট হচ্ছে চেস্ট এক্সপান্সিবিলিটি। চেস্ট এক্সপান্সিবিলিটি আমরা কি হয়, যদি রাইট সাইডে প্লুরাল ইফিউশন থাকে তাইলে চেস্ট এক্সপান্সিবিলিটি রেস্ট্রিক্টেড ইন রাইট সাইড। তাইলে 3 নম্বর পয়েন্ট পালপেশন হয়ে হচ্ছে চেস্ট এক্সপান্সিবিলিটি, ঠিক আছে, সেটা রেস্ট্রিক্টেড অন রাইট সাইড। লাস্টের পয়েন্ট হচ্ছে ভোকাল ফ্রেমিটাস। আমরা জানি যে আমরা হাত দিলাম, হাতের এই আলনার বর্ডার দিয়ে 3 বলবো, রোগীর বিভিন্ন ইন্টারকোস্টাল স্পেসে হাত দিব, যে ভাইব্রেশনটা হবে ইউজুয়ালি প্লুরাল ইফিউশনে ভোকাল ফ্রেমিটাস একটু রিডিউসড হয়, ঠিক আছে। তাইলে রাইট সাইডে রিডিউসড vocal fremitus reduced on right side, ঠিক আছে। রাইট সাইডে vocal fremitus reduced, এই গেল পালপেশন। রাইট সাইডে প্লুরাল ইফিউশনের ফিজিক্যাল ফাইন্ডিং আমরা বর্ণনা করতেছি, যারা নতুন জয়েন ক্লাসে করলো আমি তাদের বলছি যে আমরা বলতেছি যে ভাইবে বোর্ডে যদি স্যাররা জিজ্ঞেস করে যে রাইট সাইডে প্লুরাল ইফিউশন হইলে হোয়াট আর দ্য ফিজিক্যাল ফাইন্ডিং, তো ইন্সপেকশন বলছি, পালপেশন বলছি। এখন আসো পারকাশন রাইট সাইডে যেহেতু প্লুরাল ইফিউশন, পারকাশন নোড আমরা জানি প্লুরাল ইফিউশনের পারকাশন নোড স্টোনিডাল হয়। তাহলে রাইট সাইডে আমরা কি বলবো, পারকাশন নোড স্টোনিডাল অন রাইট সাইড, লেফট সাইডে নর্মাল, লেফট সাইডে পারকাশন নোড নর্মাল, রাইট সাইডে স্টোনিডাল। যেহেতু প্লুরাল ইফিউশন রাইট সাইডে, সেহেতু রাইট সাইডে পারকাশন নোড স্টোনিডাল, এটা হচ্ছে পারকাশন নোড। এখন রাইট সাইডে যদি প্লুরাল ইফিউশন হয় অসকালটেশন কী হবে, অসকালটেশনে আমরা জানি আমরা কি খুঁজি, ব্রেথ সাউন্ড এন্ড রেড সাউন্ড একই সাথে, তারপরে ভোকাল রেজোনেন্স দেখি। তাইলে ভোকাল রেজোনেন্স প্রথমে দেখি আমরা অসকালটেশনে ব্রেথ সাউন্ড এন্ড রেড সাউন্ড, তারপরে দেখি ভোকাল রেজোনেন্স। এখন ব্রেথ সাউন্ড কি হয়, ব্রেথ সাউন্ড আমরা জানি ভেসিকুলার হচ্ছে নর্মাল ব্রেথ সাউন্ড। রাইট সাইডে যেহেতু প্লুরাল ইফিউশন আছে সেখানে ডিমিনিশড অথবা অ্যাবসেন্ট হবে। ডিমিনিশড ভেসিকুলার নর্মাল, সে নর্মালটা ডিমিনিশড হয়ে যাবে, মানে কম ভেসিকুলার শোনা যাবে, অথবা পুরো অ্যাবসেন্ট হবে। তাইলে আমরা যে কোনো একটা লিখব, ডিমিনিশড ভেসিকুলার ইন দ্য রাইট সাইড অথবা অ্যাবসেন্ট ইন দ্য রাইট সাইড। প্লুরাল ইফিউশন বেশি হলে পুরো অ্যাবসেন্ট, কোনো আওয়াজই শোনা যায় না।
রুগী বড় বড় করে শ্বাস নিবি, আমি স্টেথো রেখে দেখবো চেস্টে কোনো আওয়াজ নেই, অথবা খুব নর্মাল ব্রেথ সাউন্ড কিন্তু খুব অল্প অল্প আওয়াজ, সেটা হচ্ছে ডিমিনিশড ভেসিকুলার। তাইলে আইদার অ্যাবসেন্ট অথবা ডিমিনিশড ভেসিকুলার ব্রেথ সাউন্ড ইন রাইট সাইড, লেফট সাইডে নর্মাল, যেহেতু আমাদের প্লুরাল ইফিউশন রাইট সাইডে স্যার বলে দিবে, তাইলে ব্রেথ সাউন্ড ডিমিনিশড ভেসিকুলার অর অ্যাবসেন্ট, যে কোনো একটা বলতে হবে, ডিমিনিশড ভেসিকুলার বললেও হবে অথবা অ্যাবসেন্ট ইন দ্য রাইট সাইড, লেফট সাইডে ব্রেথ সাউন্ড নর্মাল। ইউজুয়ালি প্লুরাল ইফিউশনে অ্যাডেড সাউন্ড হুইজ বা ক্রেকলস, রঙ্কাই, এগুলো কিছু থাকে না। ক্রেকলস সামটাইম, এগুলো অল্প থাকলে এগুলো জানার দরকার নেই, না অ্যাডেড সাউন্ড অ্যাবসেন্ট বললেই চলবে। তারপরে আমরা ভোকাল রেজোনেন্স। ভোকাল রেজোনেন্স মানে তিন বলবে আমি, আওয়াজ শুনবো স্টেথো দিয়ে। রেজোনেন্স ডিক্রিজ ইন দ্য রাইট সাইড, যেহেতু রাইট সাইডে প্লুরাল ইফিউশন ডিক্রিজ হয়, লেফট সাইডে নর্মাল থাকবে। তাইলে এই হচ্ছে ফিজিক্যাল ফাইন্ডিং অফ রাইট সাইডেড প্লুরাল ইফিউশন। ফিজিক্যাল ফাইন্ডিং অফ রাইট সাইডেড প্লুরাল ইফিউশন। তাহলে রাইট সাইডেড প্লুরাল ইফিউশনের ফিজিক্যাল ফাইন্ডিং জাস্ট আমি একটা এক্সাম্পল হিসেবে ডিসকাস করলাম। এইভাবে রাইট সাইড লেফট সাইডে ইন্সপেকশনে কী, পালপেশনে কী, পারকাশনে কী, অসকালটেশনে কী, স্যাররা বিভিন্ন জিনিস জিজ্ঞেস করে, যেমন প্লুরাল ইফিউশন, নিউমোথোরাক্স, কোলাপস, কনসোলিডেশন, ফাইব্রোসিস, এই 5টা জিনিস অ্যাটলিস্ট ভালো করে শেখা লাগে ফিজিক্যাল ফাইন্ডিং। থার্ড ইয়ার থেকে আমরা বলে আসি, এইটা আপ টু ফাইনাল প্রফ নয়, ইভেন পোস্ট গ্রাজুয়েশনেও এইগুলো ঘুরে ফিরে আসে। তাইলে এই ফিজিক্যাল ফাইন্ডিংগুলো যদি শেখা থাকে, তাইলে রেসপিরেটরি সিস্টেমের প্রথম ভাইবার প্রথম অংশটা, ইভেন কেসে, বেড সাইডে, লং কেস, শর্ট কেস, রিটেন, সব কিছুতেই বোর্ডে এই জিনিসগুলো লাগে। তাইলে এটা হচ্ছে ফিজিক্যাল ফাইন্ডিংস। আমি সবাইরে একটু ম্যাকলয়েডটা হাতে মানে নেক্সট ক্লাসে সবাইরে বলবো ম্যাকলয়েড, আবদুল্লাহ স্যারের শর্ট কেস এগুলো হাতে রাখতে। ম্যাকলয়েড কেন লাগবে? রেসপিরেটরি সিস্টেমে কিছু ফিজিক্যাল ফাইন্ডিংগুলো আলাদা আলাদা করে, আমি যেভাবে ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন বললাম, ডাইরেক্ট ওইভাবে একসাথে করে নাই, কিন্তু বিভিন্ন জিনিস রেসপিরেটরি। আমার কাছে ম্যাকলয়েডের 13th এডিশন আছে, এইটাতে যেমন রেসপিরেটরি সিস্টেমে যে এক্সাম সিকোয়েন্স তো আছে, ওগুলো তো আচ্ছা এক্সামের জন্য, যে আমরা পারকাশন নোট, রেজোনেন্ট হচ্ছে নর্মাল, হাইপার 7.21 বক্স নাম্বার 7.21 পারকাশন নোট, যে দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না বইয়ে, 7.21 দেখা যদি না যায় আমি বলে দিই, আমার 13th ম্যাকলয়েড এডিশনের 13th এডিশন ম্যাকলয়েডের 153 পেজ, 153 পেজে পারকাশন নোট কী হবে না হবে, পারকাশন নোট 7.21 বক্স নাম্বারে, যে নর্মাল রেজোনেন্ট কখন, হাইপার রেজোনেন্ট ডাল কখন, স্টোনি ডাল কখন, সেগুলো লেখা আছে। এই বক্সটা লাগবে আমাদের। তারপরে এরপরে 7.22তে ডিমিনিশ ভেসিকুলার ব্রেথ সাউন্ডের কজ। তারপরে এইখানে একটা ফিগার আছে 7.19, ফিগার 7.19, যে ব্রেথ সাউন্ডের বিভিন্ন রিপ্রেজেন্টেশন অফ ব্রেথ সাউন্ড, ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন অফ ব্রেথ সাউন্ড আছে, সেইটা হচ্ছে বইয়ে 7.19 ফিগার, 154 পেজ। এইখানে যে ব্রেথ সাউন্ডে ভেসিকুলারটা কেমন হবে দেখতে, ব্রঙ্কিয়ালটা কেমন, সেইগুলা আছে, এগুলো পরে একটা ক্লাসে আমি ডিসকাস করব। তারপর বক্স নাম্বার 7.27 ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডের কজ। আমরা রাফলি ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডের মানে এইখানে বক্স করে দিচ্ছে, আমরা ওইভাবে বলি না, সিসিএফ বলি, সিসিএফ, কোলাপস, কনসোলিডেশন, ফাইব্রোসিস। ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডের কজ সিসিএফ, কোলাপস, কনসোলিডেশন অ্যান্ড ফাইব্রোসিস। তাইলে কোলাপস, কনসোলিডেশন, ফাইব্রোসিস আমাদের আন্ডার গ্রাজুয়েটে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডের 3টা কজ আমরা মনে করি সাফিসিয়েন্ট। তাইলে এই ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডের কজ এখানে
0.27 বক্সে ম্যাকলোয়েডে আছে। আমি স্টুডেন্টদের বলবো তারা যেন এইটা একটু দেখে। আর তাইলে ব্রেথ সাউন্ডের ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড বললাম। ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন আমরা জানি সিওপিডি আর এজমাতে, সিওপিডি অ্যান্ড এজমা ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন ব্রেথ সাউন্ডের যে টাইপটা। নর্মাল ভেসিকুলার ব্রেথ সাউন্ডে নর্মাল কী হয় আমরা বললাম যে ইন্সপিরেশন লঙ্গার থাকে, এক্সপিরেশন শর্টার থাকে নর্মাল, যেটা ভেসিকুলার। আমাদের সবার যাদের কোনো ডিজিজ নাই ভেসিকুলার ব্রেথ সাউন্ড, ইন্সপিরেশন লঙ্গার, এক্সপিরেশন শর্টার। 5 সেকেন্ডে যদি একটা আমাদের সাইকেল হয়, ইন্সপিরেশন নর্মালি ইন্সপিরেশন 3 সেকেন্ড, এক্সপিরেশন একটু শর্টার 2 সেকেন্ড নর্মালি। কিন্তু ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশনে উল্টা হয়ে যায়, ইন্সপিরেশন শর্টার হয়ে যায়, এক্সপিরেশন লঙ্গার হয়ে যায়। এক্সপিরেশন একটু লম্বা হয় আর ইন্সপিরেশন শর্টার হয়ে যায়, সেইটা অ্যাবনর্মাল। ভেসিকুলার উইথ নর্মালের রিভার্স, ভেসিকুলার উইথ প্রলংড এক্সপিরেশন। ভেসিকুলার উইথ প্রলংড এক্সপিরেশনে কজ আমরা কি মনে রাখা উচিত? সিওপিডি অ্যান্ড এজমা। সিওপিডি হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যেটা ওয়ার্ডে সবচেয়ে বেশি সিওপিডি এজমা আমরা পাই, এবং এই স্টুডেন্টদের জন্য শেখা সবচেয়ে সহজ। সিওপিডি অ্যান্ড এজমাতে ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন পাওয়া যায়। সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের দুইটা কম্পোনেন্ট স্টুডেন্টদের আমরা বারবার বলি, তারপরেও তারা ভুলে যায়। ক্রনিক ব্রঙ্কাইটিস অ্যান্ড এমফাইসেমা। সিওপিডি কনসিস্ট অফ 2 ডিজিজ, আলাদা আলাদা ডিজিজ, আলাদা আলাদা। ক্রনিক ব্রঙ্কাইটিস এবং এমফাইসেমা, কখনো দুটো মিক্স থাকে, কখনো আলাদা আলাদা থাকে। দুইটা কি সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের আন্ডারে আনা হয়। দুইটাতেই ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন ব্রেথ সাউন্ড, ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন পাওয়া যায়। তাহলে আমরা এখন ব্রেথ সাউন্ড তাহলে নর্মাল হলো ভেসিকুলার, আর ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন বললাম সিওপিডি আর এজমা। ব্রেথ সাউন্ড আরেকটা হলো ব্রঙ্কিয়াল। ব্রঙ্কিয়ালের কজ আমরা বললাম সিসিএফ, কলাপস, কনসলিডেশন, ফাইব্রোসিস। সিসিএফ হচ্ছে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডের কজ, কলাপস, কনসলিডেশন অ্যান্ড ফাইব্রোসিস। আরেকটা অ্যাবনর্মাল ব্রেথ সাউন্ড যেটা ডিমিনিশড ভেসিকুলার, মানে ভেসিকুলারই আছে যেটা নর্মাল, সেটা ডিমিনিশড কমে গেছে, যে কোনো কারণে নর্মাল ব্রেথ সাউন্ডটা কম শুনছি আমরা, ডিমিনিশড ভেসিকুলার ব্রেদিং। সেটা ম্যাকলোয়েডে বক্স আছে, বাট আমরা মেইনলি যেটাতে দুইটা জিনিস মনে রাখলে হয়, প্লুরাল ইফিউশন অ্যান্ড নিউমোথোরাক্স, মানে নর্মাল ব্রেথের সাউন্ডটা যে কারণে কম শুনছি, উপরে বাতাস অথবা প্লুরাল ক্যাভিটিতে বাতাস অথবা পানির কারণে সাউন্ডটা আমাদের কান পর্যন্ত আসতেছে না, ডিমিনিশড হয়ে গেছে। ডিমিনিশড ভেসিকুলারের কজ তাহলে প্লুরাল ইফিউশন, নিউমোথোরাক্স, ওবেসিটি বা থিক চেস্টল সেগুলোর কারণেও হতে পারে, বইয়ে আছে এইগুলা। কিন্তু স্টুডেন্টদের জন্য আমাদের দুইটা বেশি শুনতে চাই, ডিমিনিশড ভেসিকুলার কখন, নিউমোথোরাক্স অ্যান্ড প্লুরাল ইফিউশন। তাইলে ব্রেথ সাউন্ড হলো, তাইলে আমাদের জন্য লাগে 4টা। নর্মালটা হচ্ছে ভেসিকুলার, ভেসিকুলার মিন্স এক্সপিরেশন ছোট, ইন্সপিরেশন একটু বেশি, এটা হচ্ছে নর্মাল। ইন্সপিরেশন নিব আমরা বেশি, ছাড়বো একটু কম, ঠিক আছে। এটা হচ্ছে ইন্সপিরেশন এবং এক্সপিরেশন একটা সেটা হচ্ছে নর্মাল ভেসিকুলার। প্রথম অ্যাবনর্মাল হচ্ছে ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন, মানে নর্মালের চেয়ে একটু উল্টা হয়ে গেল, এক্সপিরেশন প্রলংড হয়ে গেল, লম্বা হয়ে ছাড়তে সময় বেশি করে ছাড়লো, সেইটা হচ্ছে ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন। কখন? সিওপিডি এবং এজমাতে হয় অ্যাবনর্মাল, সেটা ভেসিকুলারটা নর্মাল, ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন অ্যাবনর্মাল, সেটা হয় সিওপিডি অ্যান্ড এজমা। আরেকটা অ্যাবনর্মাল হচ্ছে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড। ব্রঙ্কিয়াল মানে কি? ইন্সপিরেশন এবং এক্সপিরেশনের মাঝখানে একটা গ্যাপ থাকবে, দেয়ার ইজ এ গ্যাপ বিটুইন ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন, সেইটার নাম হচ্ছে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড। এইটাও অ্যাবনর্মাল ব্রেথ সাউন্ড। এই অ্যাবনর্মাল ব্রেথ সাউন্ডের কজ কী ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডের? সিসিএফ, কলাপস, কনসলিডেশন অ্যান্ড ফাইব্রোসিস। সিসিএফ এতটুকু বই আর 2-1টা কথা লেখা আছে আমাদের জন্য। কলাপস, কনসলিডেশন, ফাইব্রোসিস হচ্ছে গিয়ে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডের কজ। এইটা মাথায় রাখলে আমাদের জন্য সাফিসিয়েন্ট আমরা মনে করি। আরেকটা ব্রেথ সাউন্ড হচ্ছে ডিমিনিশড ভেসিকুলার, মানে ভেসিকুলার ব্রেথ সাউন্ড কিন্তু কম শোনা যাচ্ছে। নর্মালি ব্রেথ সাউন্ডই, ভেসিকুলারটা নর্মাল,
কিন্তু সেটা ডিমিনিশ, শোনা যাচ্ছে কম। কোন কারণে? বা সাউন্ডটা আসতে পারতেছে না। প্লুরাল ক্যাভিটিতে বাতাস অথবা পানি, বাতাস মানে নিউমোথোরাক্স, পানি মানে প্লুরাল ইফিউশন। তাইলে প্লুরাল ক্যাভিটিতে বাতাস অথবা পানি থাকার কারণে সাউন্ডটা আমাদের কান পর্যন্ত আসতেছে না স্টেথোস্কোপ হয়ে, সে ভেসিকুলার ব্রেথ সাউন্ডটা ডিমিনিশড হয়ে গেছে। থিক চেস্ট ওয়ালের জন্য হইতে পারে, ওবেসিটির জন্য হইতে পারে, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে নিউমোথোরাক্স অ্যান্ড প্লুরাল ইফিউশন। তাইলে ব্রেথ সাউন্ড 4 ধরনের। নর্মালটা হচ্ছে ভেসিকুলার, তারপরে 3টা অ্যাবনর্মাল, ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন, ডিমিনিশড ভেসিকুলার, আর ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড। এইটা হচ্ছে ব্রেথ সাউন্ড। এখন একটা জিনিস শর্টকাটে আমরা মনে রাখি, যেইখানেই ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড, সিসিএফ বললাম, কোলাপস, কনসোলিডেশন অ্যান্ড ফাইব্রোসিস, যেইখানেই ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড সেইখানেই ভোকাল ফ্রেমিটাস এবং রেজোনেন্ট আমরা ইনক্রিজ বলবো। এটা একটা শর্টকাট পদ্ধতি আর কি, স্টুডেন্টদের মুখস্থ রাখার জন্য আমরা শর্টকাটে বলে দিচ্ছি যে যেই জায়গায় ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড ঠিক সেই জায়গায় রেজোনেন্স বেড়ে যাবে, ফ্রেমিটাসও বেড়ে যাবে, রেজোনেন্সও বেড়ে যাবে। তাহলে এই 3টা সিসিএফ যে 3টা বললাম, কোলাপস, কনসোলিডেশন এবং ফাইব্রোসিস, এদের ব্রেথ সাউন্ড ব্রঙ্কিয়াল। তাইলে রেজোনেন্স, এখানে ভোকাল রেজোনেন্স ইনক্রিজ বলবো আমরা, ভোকাল ফ্রেমিটাস পালপেশনে গিয়ে সেইখানে আমরা বলবো ইনক্রিজ। এটা পালপেশন আলাদা আলাদা, বাট আমি এখন শর্টকাটে একটু সামারাইজ করার জন্য বলছি। এইটা হচ্ছে গিয়ে একটা শর্টকাট পদ্ধতি মনে রাখার জন্য ফিজিক্যাল ফাইন্ডিং। তাইলে ফিজিক্যাল ফাইন্ডিং আমরা ইন্সপেকশন, পালপেশন, পারকাশন ও স্কাল্টেশন আলাদা করে আগে আমি বলেছিলাম রাইট সাইডের প্লুরাল ইফিউশনে। এখন যে কোনো কিছু হইলে তাহলে আমাদের মনে রাখতে হবে 4-5টা পয়েন্ট খুব ভালো করে, যে এইগুলোর ফিজিক্যাল ফাইন্ডিং জানা থাকলে আমরা মোটামুটি থার্ড ইয়ারের পড়া সামারাইজ হয়ে যায়। কি থার্ড ইয়ারের পড়া? যে প্লুরাল ইফিউশন, নিউমোথোরাক্স, কোলাপস, কনসোলিডেশন, ফাইব্রোসিস, এইগুলোর ফিজিক্যাল ফাইন্ডিং দরকার। ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কাল্টেশনে আমরা কি করে মানে কি দেখি। তো স্টুডেন্ট আমি ম্যাকলয়েডে সবই আছে, ইন্সপেকশনে কোনটাতে কী হয়, পালপেশনে। আমি আজকে জাস্ট প্লুরাল ইফিউশনটা রাফলি ডিসকাস করলাম, আমি একটু ব্রেথ সাউন্ড ডিসকাস করলাম। স্টুডেন্টদের বলবো নেক্সট ক্লাসে, আমাদের মঙ্গলবারে একটা ইভিনিং আছে, মর্নিং তো প্রত্যেক দিনই সকাল 9টায় আছে, ইভিনিংটা 7টায় শুরু করে একটু টাফ হয়ে যায় মাগরিবের নামাজের জন্য। এর জন্য আমরা 7:15 দিকে স্টার্ট করবো আশা করছি, সবাই মাগরিবের নামাজ পড়ে যাতে ক্লাস অ্যাটেন্ড করতে পারে। স্টুডেন্টদের আমি বলবো খাতা নিয়ে, একটা ছোটো খাতা, মানে মেডিসিনের জন্য আলাদা খাতা, সার্জারি গাইনি যে অর্থোপেডিক স্কিন যার, যে সবার জন্য আলাদা একটু নোট খাতার মতো নিজে টুকে রাখার জন্য। আর ম্যাকলয়েড আমাদের মেডিসিনের যখন ক্লাস হবে, ম্যাকলয়েড বইটা হাতে রাখার জন্য। আমি যেদিন পড়াবো বা যে স্যার যে টপিক পড়াবে, যেমন মর্নিংয়ে ইউজুয়ালি আমরা ইনস্ট্রুমেন্ট, এক্সরে, ইসিজি, এক একদিন এক একজন এক এক জিনিস পড়াবো। এখন কালকে সম্ভবত মামুন স্যার শর্ট কেস নিয়ে একটু সকালে ডিসকাস করবে। তো স্টুডেন্টদের আমি বলবো একটু খাতা রাখার জন্য সাথে, এবং সব ক্লাসে একটু খাতা রাখলে পয়েন্টগুলো টুকে রাখলাম, বা আমরা যদি বলি এই বইয়ের এই জায়গায় আছে আবার দেখে নেওয়ার জন্য, তাহলে স্টুডেন্টরা দেখে নিল যে এই পয়েন্টটা আমরা এই জায়গা থেকে বলছি। আমাদের বলার মধ্যে অনেক অনেক সময় অনেক ভুল বলে ফেলি, হয়তো আমাদের খেয়াল নাই বা পড়ার মধ্যে ভুল হয়েছে। আমি কিন্তু বইয়ের সাথে মিলাইতে আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব, কারণ আমার ভুল হইতেই পারে, বইয়ে ইউজুয়ালি ভুল হয় না। বই অনেক স্যারদের অনেকের মিলানো একটা জিনিস, কিন্তু আমার কথাই অ্যাবসোলিউট কথা না, বইয়ের সাথে মিলায়ে তারপরে ফাইনাল জিনিসটা মাথায় রাখার জন্য। আর সন্ধ্যায় ক্লাস হবে 7:15 অ্যাটলিস্ট মেডিসিনের ক্লাস দিয়ে দিন সন্ধ্যায়, আর সকালে 9টায় ক্লাস। আজকের জন্য এইখানেই। আর কোনো যদি সমস্যা হয় স্টুডেন্টদের আমি রিকোয়েস্ট করবো, কমেন্ট সেকশনে লেখার জন্য যে এইটা জিনিস বুঝি নাই বা এইটা এইরকম। তখন আমরা পরে, যেহেতু আমরা এখনও ফেসবুক লাইভ মাত্র শুরু করলাম, আমি আজকে ফার্স্ট ফেসবুক লাইভে আসছি, জানি না আসলে কীভাবে প্রেজেন্ট করতে হয়। আমি আমার মতো করে বলে গেছি। জুমটা আমার জন্য প্রথম একটু কমপ্লিকেটেড মনে হয়েছে, দেখা যাক যে জুম না এইটা বেশি ভালো। আমরা আস্তে আস্তে, আগে কখনো ফেসবুক বা জুম ইউজ করি নাই, ফেসবুক লাইভ। সো আমরা যেই শুরু করি, 2-1 দিন যাক, যেটা কমফোর্টেবল স্টুডেন্টদের এবং আমাদের জন্য, সেইটাতে আলটিমেটলি আমরা কন্টিনিউ করব। তো যারা সবাইরে আমি রিকোয়েস্ট করব জুমটাও ইনস্টল করে রাখতে, যদি ওইটা কমফোর্টেবল হয় তাহলে আমরা ওইটাতে নেক্সটে ক্লাস নিব।
আর আমাদের অনেক ভুল ত্রুটি, আমরাও আসলে বুঝতেছি না সিস্টেম, আমরা অনেকেই টিচাররাও অনেকেই নতুন, সবাই এগুলোর মধ্যে ইউজ টু না। আশা করবি যে আমাদের যে হচ্ছে সেগুলো একটু কনসিডার করার জন্য স্টুডেন্টদের, আর সবাই একটু থিওরিগুলো একটু গুছায় ফেলার জন্য। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।